সো এখন আমরা দেখব কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ম্যানুয়ালি ব্যাকআপ নিতে হয়। সো ম্যানুয়াল ব্যাকআপ মানে হচ্ছে আপনি আপনার প্রজেক্টটাকে আলাদাভাবে ডাউনলোড করবেন এবং হচ্ছে আপনার প্রজেক্টে যে ডাটাবেজ আছে ডাটাবেজটাকে হচ্ছে আলাদাভাবে ডাউনলোড করবেন। সো দুইটাকে হচ্ছে দুইভাবে যদি ডাউনলোড করা হয়েছে দ্যাট মিন্স হচ্ছে আপনার প্রজেক্ট হচ্ছে ব্যাকআপ হয়ে গেল। সো আমরা আজকে দেখব সেটা হচ্ছে এই যে যেই আমাদের লাস্ট প্রিভিউ যেই কাজটা ছিল সেই কাজটাকেই হচ্ছে আমরা এখন ব্যাকআপ হিসেবে নিব। সো কিভাবে এটাকে ব্যাকআপ নিতে হয় সেই জিনিসটা আমরা দেখব। সো যেহেতু ম্যানুয়াল ব্যাকআপ অবশ্যই হচ্ছে আপনাকে cpanel এর অ্যাক্সেস লাগবে এবং ব্যাকআপটা নিতে হবে আপনাকে হচ্ছে cpanel থেকে, নট ড্যাশবোর্ড। ঠিক আছে? সো আমরা cpanel এ গেলে এইখান থেকে গেলে আমরা হচ্ছে যাব হচ্ছে প্রথমে ফাইল ম্যানেজার। সো ফাইল ম্যানেজার থেকে আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটাকে হচ্ছে আমরা ডাউনলোড করব। সো কিভাবে ডাউনলোড করব? ফাইল ম্যানেজার, সেখান থেকে হচ্ছে public_html। সো সেখানে যাওয়ার পর আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে সেই প্রজেক্ট ফোল্ডারটাকে হচ্ছে আপনি চুজ করবেন, অর্থাৎ আপনার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটাকে হচ্ছে আপনি যে ফোল্ডারটা টোটাল ফোল্ডারটাকে হচ্ছে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেটাকে হচ্ছে আপনি যেটা করবেন, রাইট বাটন ক্লিক করেন এবং এটাকে হচ্ছে কম্প্রেস করবেন, মানে জিপ করবেন এক কথায়। সো আপনি কম্প্রেস করতেছেন, এখান থেকে বলানো হচ্ছে জিপ আর্কাইভ এবং এখান থেকে কম্প্রেস ফাইল। সো আপনার এই পুরো প্রজেক্টটা হচ্ছে প্রথমে জিপ ফাইলে আপনি এটাকে ডাউনলোড করে ফেলবেন, মানে ওর ভিতরে যত কিছু আছে পুরো জিনিসটাকে হচ্ছে আপনি একসাথে করে ডাউনলোড করবেন। সো জিপ হয়ে গেছে, আমরা এখান থেকে ক্লোজ করি এবং এখানে এসে যদি একটা রিলোড দিই, সো এই হচ্ছে public_html। আমি আবার যাচ্ছি এবং নিচের দিকে গেলে আমরা দেখব যে আমাদের এই যে এখানে চলে আসছে এটা, বাট উপরের দিকে ওঠে না কেন? আচ্ছা, এই যে এখান থেকে একটা জিপ ফাইল আপনারা দেখতে পাচ্ছেন। সো ওই জিপ ফাইলটাকে হচ্ছে ডাউনলোড করতে হবে। তো এটাকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর এই যে ডাউনলোড অপশনে জাস্ট ক্লিক করে আপনি ecommerce.zip যে ফোল্ডারটা সেটাকে ডাউনলোড করে ফেলবেন এবং এটার সাইজ হচ্ছে 87 এমবি এবং এটা একটু টাইম লাগবে। এটা ডাউনলোড হতে হতে আমাদের আরেকটা জিনিস রিকোয়ার্ড, সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এর জন্য যে ডাটাবেসটা ছিল সেই ডাটাবেসটা আপনাকে ডাউনলোড করতে হবে। সো ডাটাবেসটা আমরা চিনবো কিভাবে যে কোন ডাটাবেসটা আছে আমাদের? আমাদের ডাটাবেস গুলো থাকে কোথায়? এই যে phpMyAdmin এ। ঠিক আছে? এইখানে গেলে হচ্ছে আমাদের সকল ডাটাবেস গুলো হচ্ছে আমরা একসাথে দেখতে পারি। তাই না? সো phpMyAdmin এ যান এবং এখানে গেলে হচ্ছে আপনার কতগুলা ডাটাবেস আছে আপনি সবগুলা ডাটাবেস হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। বাট কোন ডাটাবেসটা আপনার এই প্রজেক্টের জন্য আপনি কিভাবে জানবেন? সো সেটা জানার একটা ওয়ে হচ্ছে আপনি cpanel থেকে আপনার ওই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে যাবেন এবং সেখানে যে আপনি wp-config.php নামে একটা ফাইল আছে, এই ফাইলটাকে এডিট করবেন। জাস্ট এটাকে সিলেক্ট করেন এবং রাইট বাটন ক্লিক করে এডিট করেন। সো এডিট অপশন গেলে আপনি একটা জায়গায় দেখতে পারবেন ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার, ডাটাবেস পাসওয়ার্ড সবই হচ্ছে দেয়া আছে। এই যে দেখেন এখানে ডিবি নেম, ডাটাবেস নেম দেওয়া আছে হচ্ছে সোহাগ হা আন্ডারস্কোর ডব্লিউপি 520। আমাদের ডাটাবেস ইউজারও ছিল সেম এবং হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে ছিল এইটা। সো আমাদের কিন্তু এই যে যেই ডাটাবেস নেম এটাকে কিন্তু হচ্ছে আমাকে খুঁজে বের করে এটাকে আমার এক্সপোর্ট করতে হবে, মানে হচ্ছে ডাটাবেসটাকে ডাউনলোড করতে হবে। সো আমি এই জিনিসটাকে কপি করে এখান থেকে নামটা জাস্ট জেনে ফেললাম, আমার ডাটাবেসের নাম কি। সো এখান থেকে এটাকে আমরা চুজ করলাম, দেখলাম এবং এখানে এসে পর দেখেন হচ্ছে আপনার কোনটা, এটা কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি দেন, এই যে এটা হচ্ছে আপনার ডাটাবেস, এই যে প্রজেক্টটা সেই প্রজেক্টের জন্য। সো কি করবেন, সিম্পলি জাস্ট এটাকেই সিলেক্ট করেন এবং সিলেক্ট করার পর দেখবেন এখানে হচ্ছে ওর অনেকগুলা টেবিল তৈরি করা আছে। সো কোনো টেবিলই আপনার চেঞ্জ করা দরকার নাই, এডিটও করা দরকার নেই, কিচ্ছু করতে হবে না। জাস্ট যেটা করবেন সিম্পলি জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন এবং এটা হচ্ছে এখানে এই একটা পেজ আসবে এবং এখানে এসকিউএল সিলেক্ট করা থাকবে, কোনো কিছুতেই হাত দেওয়ার দরকার নাই। জাস্ট এখান থেকে যেটা করবেন গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর দেখবেন আপনার হচ্ছে প্রজেক্ট ফোল্ডার ডাউনলোড হচ্ছে এবং এখানে হচ্ছে কি আপনার ডাটাবেসটা ডাউনলোড হচ্ছে এসকিউএল ফাইল হিসেবে। ঠিক আছে? সো এই দুইটাই হচ্ছে ডাউনলোড হতে থাকুক, একটু টাইম লাগবে। তারপর হচ্ছে আমরা দেখব আমাদের কিভাবে হচ্ছে রিস্টোর করতে হয়। এই দুটো ডাউনলোড হওয়া মানেই হচ্ছে আমাদের ওয়েবসাইট ব্যাকআপ নেওয়া হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা হচ্ছে এইটা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করি, হ্যাঁ? সো আমাদের এসকিউএল ফাইল এবং হচ্ছে মানে জিপ ফাইল দুইটাই হচ্ছে ডাউনলোড। তো আমাদের ওয়েবসাইট কিন্তু ব্যাকআপ নেওয়া হয়ে গেছে এখন। সো আমাদের কিন্তু নতুন করে আমাদের কিন্তু ওয়েবসাইট এখন সিকিউরড। এখন এইটা যখন আপনি একটা কাজ শুরু করবেন, কোন একটা প্রজেক্ট,
আপনি এভাবে হচ্ছে তার ডাটাবেসটা এবং হচ্ছে মেইন ফোল্ডারটাকে হচ্ছে জিপ করে রেখে দিবেন। কারণ হচ্ছে এটা আপনাকে একটু সেফে রাখবে পরবর্তীতে কোনো প্রবলেম থেকে। মানে ক্লায়েন্ট যদি কোনো ঝামেলা করে বা আপনি যদি কোনো ভুল করে ফেলেন সেক্ষেত্রে যেন হচ্ছে তাকে তার ওয়েবসাইটটাকে অক্ষত অবস্থায় তাকে ফেরত দেওয়া যায়। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ আপনার রাইট নেই কারো ওয়েবসাইটকে নষ্ট করার। কাজ করতেছেন যাই করতেছেন কারো ক্ষতি করার কিন্তু কোনো মানে রাইট নেই। সেক্ষেত্রে কিন্তু আপনার মানে ফ্রিল্যান্সিং জিনিসটা কিন্তু একটা ইয়ার মধ্যে পড়ে যাবে। ইভেন আপনিও যদি কারো এরকম ক্ষতি করে ফেলেন আপনি নিজে বুঝতে পারবেন যে না, মানে নিজের ভিতরে একটা ওই মানে খারাপ লাগা কাজ করবে। সো আমরা যখন এরকম করে ফেলবো, সো আমাদের হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস এখন আপলোড করতে হবে, ড্যাশবোর্ড তৈরি করতে হবে। সেখানে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং ডাটাবেস ইনস্টল করব। ডাটাবেসের ভিতরে ডাটাবেস, প্রজেক্টের ভিতরে হচ্ছে প্রজেক্ট আমরা হচ্ছে আপলোড করে দিব। সো সেটা কিভাবে করব চলেন আমরা ফাইল ম্যানেজার থেকে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এইখানে এসে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব, যেটা হচ্ছে আমাদের নিউ ডোমেইন হয়তো ঠিক আছে। সো আমরা হচ্ছে ওই নিউ ডোমেইনে চলে যাচ্ছি। সো ক্লিক করে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এবং পাসওয়ার্ডটা আবার চাচ্ছে। সো পাসওয়ার্ডটা দিচ্ছি, পাসওয়ার্ডটা দিয়ে আমরা হচ্ছে লগ ইন করলাম। সো লগ ইন করার পর এখানে আমরা পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল আসবো, একটা নতুন একটা ফোল্ডার তৈরি করব, সেখানে হচ্ছে আমরা এটাকে ইনস্টল করব। সো ফোল্ডার এখানে আমরা বলি হচ্ছে রিস্টোর নামে তো আমাদের আছেই অলরেডি, আমরা এখানে কি বলতে পারি ম্যানুয়াল রিস্টোর, ঠিক আছে, বা ম্যানুয়াল ব্যাকআপ লিখি তাহলে হচ্ছে আমাদের জিনিসটা একটু ইজি থাকলো। ম্যানুয়াল ব্যাকআপ এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার নেম। সো একটা ফোল্ডার আপনি তৈরি করবেন বা এটাই আপনার ডিরেক্টরি, এক কথা বলতে গেলে নট ফোল্ডার। আপনি যে ডিরেক্টরিতে আপনার ওয়েবসাইটটাকে শো করাতে চান সেই একটা ডিরেক্টরি আপনার তৈরি করতে হবে। সেই ডিরেক্টরির ভিতরে আপনি কি করবেন, আপনার এই জিপ ফাইলটাকে হচ্ছে আপলোড করবেন। সো ওই ফোল্ডারে ঢুকে জাস্ট আপলোড এবং সেইখান থেকে হচ্ছে সিলেক্ট ফাইল, এবং সিলেক্ট ফাইল করে আমরা যেটাকে এখন ডাউনলোড করলাম অর্থাৎ জিপ ফাইলটাকে হচ্ছে এখানে আমরা আপলোড করে দেব। সো এটা কিন্তু গেল হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস আপলোড হচ্ছে। সো ডাটাবেসটা কোথায় আপলোড করব, এইটা আপলোড হতে হতে আমরা চলে ডাটাবেসের কাজটা দেখে আসি। সো আমরা এখানে আসলাম। সো ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয় সেই ডাটাবেসটা আমরা কিন্তু অলরেডি জানি। আমরা যাবো হচ্ছে MySQL ডাটাবেস উইজার্ড এবং এখান থেকে গেলে হচ্ছে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি। সো এখানে আমরা বলি হচ্ছে ব্যাকআপ নামে, হ্যাঁ, একটা ডাটাবেস তৈরি করতে চাচ্ছি। সো ডাটাবেসের নাম দিলাম হচ্ছে ক্রিয়েট এ ডাটাবেস, নিউ ডাটাবেস তৈরি করলাম ব্যাকআপ নামে, জাস্ট নেক্সট করে দিলাম। সো এখানে আমাকে বলতেছে ইউ হ্যাভ ক্রিয়েটেড মারিয়াডিবি মাইস্কুয়েল ডাটাবেস, নেমটা হচ্ছে সোহাগ হাসান ব্যাকআপ। সো এখানে হচ্ছে আমরা ঠিক সেম নামটাই দিব যেন হচ্ছে খুব ইজিলি দেওয়া যায়, এবং হচ্ছে পাসওয়ার্ড হিসেবে দিব হচ্ছে আমরা এইটা কি। সো পাসওয়ার্ডই হচ্ছে আমরা এটাকে দিলাম এবং হচ্ছে এটা স্ট্রং পাসওয়ার্ড হিসেবে ধরে নিবে। সো ক্রিয়েট ইউজার, সো আমরা ইউজার নেম এবং হচ্ছে ডাটাবেস দুইটাই হচ্ছে আমরা তৈরি করলাম এবং অল প্রিভিলেজ করে হচ্ছে ডাটাবেসটাকে কমপ্লিট করে ফেললাম। সো আমরা হচ্ছে এখান থেকে নেক্সট স্টেপে যাব। সো আমাদের কিন্তু ডান, ঠিক আছে, ইউজার অ্যাডেড টু দ্য ডাটাবেস এইটা। সো আমরা কিন্তু এবার আমাদের কাজ শেষ, আমরা হচ্ছে রিটার্ন হোম করলাম, তার মানে আমাদের ডাটাবেস আমরা তৈরি করলাম। বাট ডাটাবেসের ভিতরে কি করতে হবে, ডাটাবেস তো খালি। সো মাইস্কুয়েল পিএইচপি অ্যাডমিনে যদি যাই এবং এইখান থেকে যদি আমরা যে ডাটাবেসটাকে হচ্ছে সরি আসবে, সো আসতে থাকো একটু রিলোড নিয়ে। সো এখানে আসার পর এই যে ব্যাকআপ নামে ডাটাবেসটা আমরা তৈরি করছি এখানে ক্লিক করেন, দেখেন কিচ্ছু নাই, কোনো টেবিল নাই, এটার ভিতরে কিন্তু আমার কিছু রাখিও নাই। সো এখানেই হচ্ছে কি করতে হবে, আমাদের এসকিউএল ফাইলটাকে আপলোড করতে হবে যেন হচ্ছে সবকিছু সমানভাবে হচ্ছে মানে আপলোড হয়ে যায় ফাঁকাটার ভেতরে। সো আমরা কি করবো, এই যে ইম্পোর্টে ক্লিক করবেন এবং সেখান থেকে হচ্ছে চুজ ফাইল। তো চুজ ফাইল করে আমাদের যে ডাটাবেসটা এখন ডাউনলোড হয়েছে সেই ডাটাবেসটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে এসকিউএল ফাইলটাকে সিলেক্ট করে দিলাম। যা কিছু আছে সবই সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, নিচের দিকে এসে জাস্ট গো করে দিবেন। সো গো দিলে আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারবো আমাদের ডাটাবেস স্টোর হয়ে যাচ্ছে, ইম্পোর্ট হবে এক কথায় বলতে গেলে। সো এখানে হচ্ছে আমাদের ডাটাবেস ইম্পোর্টেড সাকসেসফুলি। আমরা যদি এবার ব্যাকআপে এখানে এসে ক্লিক করি দেখবো আমাদের এখানে ওই যে যেই টেবিলগুলো আমাদের আগের ডাটাবেসে ছিল সব ডাটাবেস হচ্ছে একদম হুবহু ইম্পোর্ট হয়ে গেছে। সো ডাটাবেস আমাদের ইম্পোর্টেড এবং এখানে হচ্ছে আমাদের ই কমার্স জিপটাও হচ্ছে ইম্পোর্টেড। সো এই জিপটাকে এবার কি করব, আমরা এক্সট্রাক্ট করে দেব। সো আমরা এখানে এক্সট্রাক্ট করব, জাস্ট এক্সট্রাক্ট করে দিলাম এখান থেকে। সো একটু এক্সট্রাক্ট হতে একটু সময় নেবে, এক্সট্রাক্ট হয়ে গেছে এবং এখানে সে রিলোড দিলে আমরা দেখব এই যে দুইটা। সো এখান থেকে আমাদের জিপ ফোল্ডারটা লাগবে না, সো এটাকে হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি এবং ই কমার্স
কিন্তু ডিরেক্টরি কিন্তু এখন দুইটা। আমরা যদি একটু ব্যাক করি, এই যে ম্যানুয়াল ব্যাকআপ, এটা হচ্ছে আমাদের মেইন ডিরেক্টরি, তার ভিতরে ই কমার্স ডিরেক্টরি, বাট আমার ওয়েবসাইট থাকবে কোথায়, ম্যানুয়াল ব্যাকআপের ভেতরে। সো এই ই কমার্সের ভেতরে যান, যা কিছু আছে অল সিলেক্ট করেন এবং এখান থেকে হচ্ছে মুভ করে আপনার ডিরেক্টরিটাকে পেছন দিকে নিয়ে যান, অর্থাৎ ম্যানুয়াল ব্যাকআপের ভিতরে হচ্ছে সবগুলোকে রিস্টোর করেন। তো হয়ে গেল, আমরা ব্যাক করি। আমরা এবার যদি একটু ব্যাক করি এবং এখান থেকে যদি যাই ম্যানুয়াল ব্যাকআপ, এটা হচ্ছে আমাদের মেইন ডিরেক্টরি। সো এখান থেকে যখন আমরা এখানে আসবো তখন দেখবো যে এখানে আমাদের সবগুলা ফাইল ফোল্ডার চলে আসছে এবং ই কমার্স ফোল্ডারটা কিন্তু ফাঁকা। এটাকে তো রেখে লাভ নাই, সো এটাকে হচ্ছে এখান থেকে ডিলিট করে নেন। ঠিক আছে, সো এই পর্যন্ত কিন্তু হচ্ছে আমাদের ডান। বাট প্রবলেম হচ্ছে, আমাদের যে ডাটাবেসটা নিলাম সেই ডাটাবেস কিন্তু আমার এটার সাথে কানেক্টেড না। কারণ এই যে config.php, এই config.php কিন্তু হচ্ছে ডাটাবেস নেম দেখা যায়। বাট ডাটাবেস নেম যদি আমরা এখানে আসি, দেখবো যে এখানে হচ্ছে আমাদের ডাটাবেস নেম হচ্ছে সেই আগেরটাই রয়ে গেছে, WP520, বাট আমাদের ডাটাবেস এখন চেঞ্জ হয়ে গেছে। আমাদের ডাটাবেস নাম হচ্ছে কি এখন, এই যে এটা। সো ডাটাবেস নেমটাকে হচ্ছে আমরা কপি করব এবং ওই জায়গায় হচ্ছে রিপ্লেস করে দিব এবং হচ্ছে পাসওয়ার্ড যা কিছু আছে। সো এখানে আসার পর জাস্ট এখান থেকে এগুলাকে এখান থেকে চেঞ্জ করে দেন। ঠিক আছে, সো পাসওয়ার্ড, ইউজার নেম এবং হচ্ছে ডাটাবেসের যে পাসওয়ার্ড আছে সবগুলাকে হচ্ছে এখান থেকে আমরা একটু চেঞ্জ করে দিব। ঠিক আছে, তো কোটেশন ঠিক রাখবেন। আর ডিবি হোস্ট লোকাল হোস্ট আর কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট হচ্ছে ডাটাবেসের নেম, ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড, এই জিনিসগুলো চেঞ্জ করে দিয়ে জাস্ট এখান থেকে সেভ চেঞ্জেস করেন। তার মানে আমাদের হচ্ছে এখন ডাটাবেসটাও রিস্টোর হয়ে গেছে এই ডিরেক্টরির জন্য, সবকিছুই ডান, ওকে। বাট আরেকটা প্রবলেম হবে, সেটা হচ্ছে আমাদের ইউআরএল কিন্তু এখনো চেঞ্জ না। আমরা যখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন ডিফল্ট ভাবে হচ্ছে কিছু জিনিস সেট হয়ে যায়। আপনি ডাটাবেসে আসবেন এবং সেখান থেকে ডব্লিউপি অপশন নামে হচ্ছে আপনি একটা টেবিল পাবেন এবং এটাকে হচ্ছে ওপেন করেন। ওপেন করলে এখানে দেখতে পারবেন যে তার মানে সাইট ইউআরএল কি এবং হচ্ছে হোম ইউআরএল কি। এখানে দেখেন ই কমার্স ডিরেক্টরি সিলেক্ট অবস্থায় আছে এখনো। সো আমরা যদি আমাদের যেই মানে ওয়ার্ডপ্রেসটা আমরা তৈরি করছি নতুন করে এবং যেখানে আমরা রিস্টোর করলাম সেটা যদি আমরা একটু সার্চ করি, যেমন হচ্ছে কি যেন বলছিলাম, ম্যানুয়াল ব্যাকআপ। সো এটা কিন্তু হচ্ছে আমাদের ডিরেক্টরি ছিল এবং এখানে যদি আমি সার্চ করি আমি কিন্তু কিছু দেখতে পারবো না, পেজ নট ফাউন্ড দেখাবে। বাট আমার কিন্তু সাইট রিস্টোরড, বাট আমার ওয়েবসাইট কিন্তু কিছুই শো করতেছে না। যেহেতু আমার শুধু থিমটাকে পাচ্ছে এবং হচ্ছে কিছু জিনিস পাচ্ছে, ডাটাবেস পাচ্ছে, বাট এতটুকুই পাচ্ছে, বাট আমার মেইন হোম পেজ কিন্তু দেখাচ্ছে না সে। সো এটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম। আমাদের কিন্তু ওয়েবসাইট কিন্তু রিস্টোর হয়ে গেছে। সো এখান থেকে আমরা যেটা করব, এই যে কনফিগ অর্থাৎ আমার সার্ভার এখানে অপশনটা আছে, অপশন থেকে জাস্ট আমরা তার সাইট ইউআরএল এবং হচ্ছে হোম ইউআরএলটাকে চেঞ্জ করে দেব, কারণ এগুলো কিন্তু তার আগের ওয়েবসাইটের ইউআরএল এবং হচ্ছে সাইট ইউআরএল। সো আমরা এখান থেকে ডাবল ক্লিক করেন এবং এখানে এসে জাস্ট আপনার যে ডিরেক্টরি নামটা বা সাইট ইউআরএল যেটা সেটা জাস্ট পেস্ট করে দিবেন। আমাদের সাইট ইউআরএল কি, এই যে এটা, জাস্ট কপি দিস এন্ড এখান থেকে এসে এটাকে হচ্ছে এটার পর হচ্ছে এখান থেকে সরি পুরোটাকে সিলেক্ট করেন, ফেলে দেন, নতুন করে আপনার সাইট ইউআরএলটাকে এখানে দিয়ে বাইরে ক্লিক করেন, দেখবেন এটা অটোমেটিক সেভ হয়ে গেছে। ঠিক সেম ভাবে কিন্তু যে হোম পেজটাও এখান থেকে এটাই। সো হোম পেজটাকে ক্লিক করেন এবং এখান থেকে অল সিলেক্ট করে ফেলে দিয়ে এইটাকে হচ্ছে এখান থেকে বসায় দেন। সো ডান। এবার এসে যদি এখানে আপনি একটু কন্ট্রোল F5 দিয়ে রিলোড দেন, দেখবেন আমাদের ওয়েবসাইট কিন্তু এখানে রিস্টোরড। যেটা হচ্ছে আমাদের এই যে ই কমার্স ওয়েবসাইটে যা যা ছিল এখানেও ঠিক তাই হচ্ছে আমাদের রিস্টোর হয়ে গেছে। একটু নিচের দিকে আসেন, ফিচার ক্যাটাগরি শো করতেছে, আসবে, একটু লোডিং এর টাইম দেন। সো দেখেন সবই কিন্তু হচ্ছে আমাদের একদম হুবহু, জাস্ট আমাদের ডিরেক্টরি চেঞ্জ, ম্যানুয়াল ব্যাকআপ এবং এটা হচ্ছে কি ই কমার্স ডোমেইন আর এটা হচ্ছে কি তার ম্যানুয়াল ব্যাকআপ। সো প্রিটি সিম্পল ইজি। সবাই কি বুঝতে পারলেন? সো জাস্ট কিছুই না, ডাউনলোড করবেন, এক্সপোর্ট করবেন, তারপর সেগুলোকে হচ্ছে আবার রিস্টোর করবেন, আর ডাটাবেসটাকে হচ্ছে ইম্পোর্ট করবেন, তারপর সাইট ইউআরএলটাকে চেঞ্জ করে দিবেন, আর হচ্ছে wp-config.php থেকে হচ্ছে আপনার ডাটাবেস ইউজারনেম এবং হচ্ছে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দিলেই আপনার ওয়েবসাইট রিস্টোর। সো প্লাগইনের থ্রু থেকে এভাবে করলে কিন্তু আপনার সময় বাঁচবে বেশি এবং এটা কিন্তু হচ্ছে সবথেকে সিকিউর। সময়ের দিকেও যদি চিন্তা করেন এবং হচ্ছে যদি সিকিউরিটির দিকেও চিন্তা করেন, ম্যানুয়াল ব্যাকআপই হচ্ছে সবথেকে ভালো। সো আমরা কিন্তু দেখে ফেললাম কিভাবে হচ্ছে একটা ওয়েবসাইটকে ম্যানুয়ালি ব্যাকআপ নিতে হয়। সবাই কি ক্লিয়ার?